দেখো আজকে এটা মানে 5 নম্বর না 6 নম্বর হচ্ছে হয়তো, জিকে চলছে 50 জিকে। তো আজকে তোমরা হয়তো দেখতে পারবে প্রায় 15-16টা বা তার বেশি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সও রেখেছি, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, তো চলো দেখো একদিকে কি তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1946 অপশন ডি, 1946 সালে কিন্তু তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। এটা কি নিয়ে আন্দোলন ছিল? কৃষকরা আন্দোলন করেছিল, যারা ভাগ চাষি ছিল তারা, যে কি 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিতে হবে সেটার দাবিতে। না হলে কিন্তু 3 ভাগের ভিতরে 1 ভাগ দিয়ে দিত সরকার, ব্রিটিশ সরকার, তাই না? তো মানে বর্গাদার সব ব্রিটিশ সরকার তো তখন না, এই যে বর্গাদার আছে তখনও ব্রিটিশরাই আছে যদিও বা। এই তেভাগা আন্দোলনটা মেইনলি সেই কারণে জমিনদারদের কাছে এটা অ্যাকচুয়ালি ছিল। ঠিক আছে, 1946-এ। কিছু কিছু আরও মাথায় রাখবে, সাঁওতাল বিদ্রোহ পরীক্ষায় আসে। সাঁওতাল বিদ্রোহ, 1850। আচ্ছা ডিপিসিসির এক্সাম কে কে দিয়েছিলে? দেখবা কিছু কিছু কোশ্চেন ডিপিসিসি আমাদের, আমরা যেটা আগের দিন দিলাম সেই সেম টাই কয়েকটা দেখলাম ওখানে আছে। দেখো সাঁওতাল বিদ্রোহ কত? 1855। হুম, নীল বিদ্রোহ কবে? 1859 সালে। ঠিক আছে, চুয়ার বিদ্রোহ কবে? চুয়ার বিদ্রোহ হয়েছিল 1766। নেক্সট দেখো, শিখ শব্দের অর্থ কি? শিখ শব্দের অর্থ কি বলো? পবিত্র, গুরুর শিষ্য, গুরুর প্রতি শ্রদ্ধা, অহিংসা। অ্যান্সার কি হবে? অপশন বি, গুরুর শিষ্য। কত পেলে লাস্টে জানাবে আমাকে, আর যারা ইউটিউবে দেখছো ইউটিউবে বলবে। নেক্সট, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? আচ্ছা শিখের কথা যখন বললাম, একটু দাঁড়াও, শিখের কথা যখন বললাম তো শিখ ধর্মের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে গুরু নানক। গুরু নানক হয়ে যাবে। আর যদি বলি শিখ ধর্মের গ্রন্থের নাম কি, কি হবে? গ্রন্থ সাহেব। আর এই গ্রন্থ সাহেব কে রচনা করেছিল? এটা করেছিলেন দশম শিখ গুরু। দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। আর মাথায় রাখতে হবে নবমতম শিখ কে ছিলেন? কারণ একে হত্যা করা হয়েছিল তার জন্য। ঠিক বল, ঠিক। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? এটা অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে লর্ড ডালহৌসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এই লর্ড ডালহৌসি এটা কবে করেছিল? এটা হয়ে যাবে 1848 সালে। যদিও বা ব্রিটিশ সরকার কিন্তু 1824 থেকেই এটা চালু করা স্টার্ট করে দিয়েছিল, কিন্তু তাদের অফিসিয়াল অনুযায়ী 1848 লর্ড ডালহৌসি কিন্তু সত্য বিলোপ নীতিটা প্রণয়ন করেছিল। নেক্সট, ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল পরিকল্পনা যেখানে কি অন্তর্বর্তীকালীন সাংবিধানের ব্যবস্থার কথা বলা হয়েছিল ভারত সরকারের, কত সালে পেশ করা হয়েছিল এটা? 1945 ইজ দ্য রাইট অ্যান্সার। 1945 ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই 1945-এই কিন্তু হয়েছিল সিমলা চুক্তি, তাই তো? সিমলা সম্মেলন, সিমলা সম্মেলন হয়েছিল। চলো, চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয়েছিল? তো চারটে তোমরা তার অ্যান্সার বলো, এটা কি হবে? দেখো 4 জন আছে, দেখো পরপর দিয়ে দিয়েছে, দেখো পুরো পরপর দিয়েছে। অজাতশত্রু আমলে ফার্স্টটা হয়েছিল, প্রথমটা। কালাশোকের সময় কি হয়েছিল? সেকেন্ডটা। অশোকের সময় হয়েছিল থার্ডটা। কনিষ্কের সময় হয়েছিল ফোর্থটা। এবার দেখে নেব কোথায় হয়েছিল অজাতশত্রু, যেটা রাজগৃহতে হয়েছিল। ওকে, সভাপতি কে ছিল? মহাকাশ্যপ। মহাকাশ্যপ কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। সেকেন্ডটা কোথায় হয়েছিল? বৈশালীতে। বৈশালীতে হয়েছিল। বেশ, এর সভাপতি কে ছিল?
কে ছিল? মহাস্তবীর যশ, মহাস্তবীর যশ ছিল, ঠিক আছে। আর এই যে বৈশালীতে সেকেন্ড বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কত সাল? এটা হবে 383 খ্রিস্টপূর্বাব্দ। অশোকের সময় হয়েছিল কোথায়? পাটলিপুত্র, অশোকের রাজধানী পাটলিপুত্রে হয়েছিল। আচ্ছা, এটা সভাকবি কে ছিল? বসুমিত্র এবং মঙ্গলীপুত্র তিস্য ছিল এটা। এরা মঙ্গলীপুত্র তিস্য, ঠিক আছে। 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এটা। আর চতুর্থ যেটা হয়েছিল সেটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল কাশ্মীরের জলন্ধরে। কি? কাশ্মীরের জলন্ধরে। সভাপতি কে ছিল? বসুমিত্র এবং, লিখে নাও, বসুমিত্র এবং অশ্ব ঘোষ, ঠিক আছে। কার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে। কত সালে? 78 খ্রিস্টাব্দ। কিন্তু এগুলো খ্রিস্টপূর্বাব্দটা খ্রিস্টাব্দ। আর একটা মাথায় রাখবে, পঞ্চম যদি বলে দেয় বৌদ্ধ সঙ্গীত বা সম্মেলন, এটা কিন্তু হয়েছিল কত সালে? তোমার চারটে তো মেইনলি দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, ফিফথ হয়েছিল হর্ষবর্ধনের সময়। ভেরি গুড। হর্ষবর্ধন তো রাজ্য অভিষেক হয়েছিল 606 খ্রিস্টাব্দে, তো হর্ষবর্ধন কিন্তু হয়েছিল এটা 634 খ্রিস্টাব্দে। ওকে, 634 খ্রিস্টাব্দে হয়েছিল। সভাপতি কে ছিলেন? হিউয়েন সাং, চীনা পর্যটক এসেছিলেন, সেই হিউয়েন সাংই কিন্তু এর সভাকবি ছিলেন। হিউয়েন সাং ছিলেন এর সভাকবি। আর অবশ্যই হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কওনেজে হয়েছিল, তার মানে এটা। ব্যাস, পুরো বৌদ্ধ সঙ্গীতই আলোচনা হয়ে গেল। আরেকটা পরীক্ষা আছে যে বিনয় পিটক আর সূত্র পিটক, সেটা কিন্তু সংকলন হয়েছিল এই ফার্স্টে, ঠিক আছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতে। তো পুরো 5টা বৌদ্ধ সঙ্গীতই ক্লিয়ার করে দিলাম, নোট ডাউন করেছো আশা করি। নেক্সট, অজয় নদ যে দুটো নদীর মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে, কি হবে? তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অজয় নদ কিন্তু দামোদর এবং ময়ূরাক্ষী নদীর মিডিল দিয়ে গেছে। এবার এই অজয় নদ সম্পর্কে যদি জানি অজয় নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অজয় নদী উৎপত্তি লাভ করেছে, মাথায় রাখবে, ঝাড়খণ্ডের, যে কে ঝাড়খণ্ড লিখে দাও, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার পাহাড় থেকে। কোথায়? ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার পাহাড় থেকে কিন্তু স্টাবলিশমেন্ট, ওখান থেকে উৎপত্তি লাভ করেছে আর ভাগীরথী নদীতে পড়েছে, তাই তো? তাহলে ভাগীরথী নদীর উপনদী এটা, ঠিক আছে। আর এটা কোন কোন জেলাতে মেইনলি দেখা যায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেইনলি বীরভূম অ্যান্ড বর্ধমান। আর এই নদীর তীরবর্তী শহর কোনটা? বীরভূমের দুটো শহর মাথায় রাখবে, সিউড়ি আর দুবরাজপুর। কি? সিউড়ি, দুবরাজপুর। দুর্ভাগ্যবশত আমি অজয় নদীতে গেছি, ওখানে যে কবি জয়দেবের আছে, তোমরা অনেকে হয়তো ভিজিট করেছো। আর অজয় নদী কিন্তু বর্ষার জলে পুষ্ট, এই জন্য কিন্তু শুকিয়ে যায় নদীটা। নেক্সট, ছোটবেলায় পড়েছো না, অজয় নদে বান ডেকেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে। তো এখানে যদি প্রায়শই বন্যা হয়। ভারতের দীর্ঘতম জলপথ, তোমরা জলপথ সম্পর্কে কে কত অবগত আমি জানি না। তো এখানে দীর্ঘতম জলপথ বলেছে 4টে জলপথ আছে না, এটা কিন্তু ন্যাশনাল। কি? এটা কিন্তু ন্যাশনাল ওয়াটারওয়ে, ন্যাশনাল জাতীয় জলপথ, ঠিক আছে। তো এর ভিতরে সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম কোনটা? সেটা হয়ে যাবে কি? অপশান বি, জাতীয় জলপথ। এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 1620। এটা কোথা থেকে বিস্তৃত? ইউপির প্রয়াগরাজ থেকে, মানে এলাহাবাদ যেটা আমরা বলে থাকি একটা, প্রয়াগরাজ থেকে, ইউপির প্রয়াগরাজ থেকে নিয়ে এটা আমাদের পশ্চিমবঙ্গে পর্যন্ত বিস্তৃত। মূলত এটা পুরো গঙ্গা নদীটাকেই ক্যাচ আপ করে নিয়েছে, ঠিক আছে। গঙ্গা, ভাগীরথী, হুগলি পুরোটাকেই ক্যাচ আপ করেছে। মানে গঙ্গার মেইন জায়গাটা হচ্ছে, গঙ্গার তো একটা নাম হতে হতে এসছে, ভাগীরথী, তারপরে হুগলি, তো পুরোটাই ধরেছে কিন্তু এই ইউপির ওখান থেকে শুরু হয়েছে মেইনলি। এটা হচ্ছে জলপথ, 1620 কিলোমিটার দীর্ঘ। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কোন নদীতে বললে এটা করতে পারবে হামেশাই। আচ্ছা, এবার দেখে নেবো, দেখো জাতীয় জলপথ 2 যেটা আছে, তো জাতীয় জলপথ 2 কোথা থেকে আছে? এটা মেইনলি আমরা বলতে পারি ব্রহ্মপুত্র নদের উপর বলতে পারি। এটা কোথা থেকে? আসামের সাদিয়া। কি? আসামের সাদিয়া থেকে বাংলাদেশ সীমান্তের ধুবড়ি, দুটোই কিন্তু আসামে অবস্থিত বলতে পারি, তো এই ধুবড়ি পর্যন্ত। তাহলে সাদিয়া থেকে ধুবড়ি, যেটা হচ্ছে কি বাংলাদেশ সীমান্তে অবস্থিত, এই পর্যন্ত কিন্তু জলপথ, মানে জাতীয় জলপথ, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কিন্তু অবস্থিত। এটার দৈর্ঘ্য 891 কিলোমিটার। আচ্ছা, নেক্সট আমরা দেখব জাতীয় জলপথ 3। দেখো এই দুটো কিন্তু আমাদের এই সাইডে আসলো, একটা আসলো আমাদের দিকে, একটা আসলো উত্তর পূর্ব দিকে, আর দুটো আছে সাউথে।
বা সাউথ ইন্ডিয়ানে। তো ওতে কোট্টাপুরম থেকে করলাম, যেটা 168, এটা থার্ড হয়ে যাবে। লিখে নিতে পারো কোট্টাপুরম, কোট্টাপুরম টু কোল্লাম, কেরালা তামিলনাড়ুর দিকের অবস্থান এগুলো, ঠিক আছে। এটা 168 কিলোমিটার দীর্ঘ। আর দ্বিতীয় যদি বলে জাতীয় পথ দীর্ঘ, সেটা কিন্তু চতুর্থটা হয়ে যাবে, জাতীয় জলপথ 4, ঠিক আছে। এটা হচ্ছে গোদাবরী কৃষ্ণার ওপরে রয়েছে। এটা কি গোদাবরী কৃষ্ণা নদী নিয়ে গঠিত, এটা 1095 কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। টোটাল জলপথ ক্লিয়ার করলাম, আগে ইতিহাস একটা বৌদ্ধ সংগীতি ক্লিয়ার করলাম। চলো নেক্সট দেখব মোট ভৌগোলিক আয়তনের দিকে। হ্যাঁ, দ্বিতীয়টা কত কিমি? কোনটা? দ্বিতীয়টা তৃতীয়টা বললাম যে ভাই 168 কিলোমিটার বললাম যে, আর দ্বিতীয়টা 891। আচ্ছা ঠিক দাদা থার্ডটা নদীটা কি হবে? থার্ডের নদীটা তাহলে কোট্টাপুরম করলাম, কেরালার দিকে স্থানীয় কোন নদী কি আছে দেখো, কোন নদী? নেক্সট, মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমি দেখো শতাংশে বলে দিয়েছে, তাই শতাংশের নিরিখে সবচেয়ে বেশি কোন রাজ্য আমরা জানি? মিজোরাম। এখানেও তোমাদের ক্লিয়ার করা আছে, যদি হাইয়েস্ট বলে লার্জেস্ট এরিয়া নিয়ে সমগ্র অঞ্চল সব থেকে বেশি যদি দেখা যায়, সেটা অঞ্চল হয়ে যাবে কি এমপি, মধ্যপ্রদেশ। আর যদি বলে যে বনভূমির গ্রোথ বেশি কোন রাজ্যে, তাহলে কি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ। মনে আছে। আর সব থেকে কম বনভূমি কোথায় রয়েছে? হরিয়ানা। হরিয়ানা, কম কোন রাজ্যে রাজস্থান হবে। ভাই? বনভূমি কোথায় হবে? অরুণাচল প্রদেশ। আমাকে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ কে বললো ভাই? অরুণাচল প্রদেশ জঙ্গলের গাদা, কি বলে? কি হবে আমাকে হরিয়ানা জানাও, হবে। কমেন্ট সেকশনে জানাও যারা ইউটিউবে আছো। চলো, নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি, যেটা বলে আসলাম প্রথমে, যেটা মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মধ্যপ্রদেশ। নিম্নলিখিত কোন নদীটি পূর্ব থেকে পশ্চিমে অভিমুখে? তো দেখা যাচ্ছে কাবেরী, কৃষ্ণা, নর্মদা। গোদাবরী, এগুলো কি সবই পশ্চিমঘাট অঞ্চল থেকে নিয়ে গিয়ে এদিকে গিয়ে পশ্চিমবাংলা মিশছে, নদী। তাই তো? তো এটা হবে না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এখানে? অ্যান্সার দেখি নর্মদা। নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছে? নর্মদা বিন্দু পর্বত, অমরকণ্টক। ওখান থেকে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এদিকে এসে কি গুজরাটের কাছে খাম্বাত। এসে খাম্বাত উপসাগর এখানে মিলিত হয়েছে, মানে আরব সাগরে। নেক্সট, ওসাং বা এটা একটা নাম বলে, কেউ বলে ইয়াওসাং, কি বলে ওসাং বা ইয়াওসাং, ওসাং বা ইয়ংসাও, এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড। ইয়াসাং, ওসাংটা নাগাল্যান্ডে? তুমি সার্চ করেছিলে? এটা গিয়ে কি হবে দেখো তো, নাগাল্যান্ড, মণিপুর, আমি কি জানি এটা যদি হয় ইয়াওসাং। আচ্ছা তোমরা একটু সার্চ করো তো, বাংলায় ওসাং রয়েছে যেহেতু। ওটা লোসাং হবে না? দেখো মাথায় রাখবে, ওসাং বা ইয়াওসাং, কি ইয়াওসাং বা ওসাং, অনেকে ওসাং বলে অনেকে ইয়াওসাংও বলে। তো এটা আমাদের যেমন হোলিতে হয়, হোলি খেলা যেমন হয় ওখানে সেই হোলিতেই হয়। তো এটা হয়ে যাবে কোথায়? মণিপুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কার লেখাটা? বরুচণ্ডীদাস। বরুচণ্ডীদাস কি লিখেছিল? আমাদের এসআই পরীক্ষা এসেছিল। চর্যাপদ। চর্যাপদ পরীক্ষায় কি এসেছিল? বরুচণ্ডীদাস কে পারবে? এসআই পরীক্ষা এসেছিল, না পারলে থাকাই বন্ধু, আগে একদিন পড়িয়েছি। সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি, তাই তো? এটা বাংলায় নাম সংবাদ কৌমুদি। আচ্ছা এর ফার্সি নামটা কে বলতে পারবে? পারবে না? এখনো পারবে না? মিরাতুল আকবর। হ্যাঁ, মিরাতুল আকবর। তোমরা আলাদা আলাদা ভাবো নাকি, যেটা একটা আলাদা এটা একটা আলাদা, না বাবা, এটা হচ্ছে ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় হচ্ছে মিরাতুল আকবর, বাংলা ভাষায় সংবাদ কৌমুদি। এটা একটা সাপ্তাহিক সংবাদপত্র।
এটার যে সাংবাদিক বা এডিটর ছিলেন কে, এটা হয়ে যাবে কিন্তু রাজা রামমোহন। ঠিক আছে, তাহলে এই যে প্রকাশনা কে করেছিল, রাজা রামমোহন রায় ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ বা ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠা করেছিল? 1828। নেক্সট, বুদ্ধচরিতের লেখককে পারা উচিত। অশ্ব ঘোষ কার সহকবি ছিল? অশ্ব ঘোষ কার সহকবি ছিল? হ্যাঁ, আর আমার কথা শুনতে পাচ্ছ না? আরে ভাই, একটু আগেই তো দেখে এলাম যে সভাপতি করেছিল চতুর্থ বদ্য সঙ্গীতে অশ্ব ঘোষ, তাহলে নিশ্চয়ই অশ্ব ঘোষ কনিষ্কের সভাপতি ছিল। এইটুকু ভুলে গেলে হবে? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। পশ্চিমবঙ্গের মোট কতগুলি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মানে পৌর নিগম, ঠিক আছে, পৌরসভা কিন্তু পশ্চিমবঙ্গে 122টা। পশ্চিমবঙ্গে 122টা পৌরসভা আছে, আর পৌর নিগম বললে কটা? 6টা। কি কি? একটা হচ্ছে এবিসি আর কেএইচএস। এবিসি কেএইচএস মানে এতে হচ্ছে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, বিতে কি? বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সিতে কি? চন্দননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, 3টে গেল। আর কেএইচএস, তাই তো? কেতে কলকাতা, এইচতে হাওড়া, এসতে শিলিগুড়ি। উত্তর ভারতে একটা আছে কি? শিলিগুড়ি। 6টা পেলাম, তাহলে কি? এবিসি আসানসোল, বিধাননগর, চন্দননগর, আর কেএইচএস মানে কলকাতা, হাওড়া আর শিলিগুড়ি। রাষ্ট্রপতির আহ্বানে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? এই যৌথ অধিবেশনে কে করে? আমরা জানি সবাই, লোকসভার স্পিকার কিন্তু করে থাকেন, তাই না? লোকসভার স্পিকারই কিন্তু সভাপতিত্ব করেন। একদম, আহ্বান রাষ্ট্রপতি। জেলা পরিষদের কার্যকাল কতদিন? জেলা পরিষদের যে আইন আছে, জেলা পরিষদ অ্যাক্ট 2000 অনুসারে জেলা পরিষদের কার্যকাল বা টেনিওর রাখা হয়েছে 5 বছর। ঠিক আছে, ভারতীয় গণপরিষদ কত সালে কাজ শুরু করেছিল? তো তোমরা জানো যে জনপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কবে? 9 ডিসেম্বর। আচ্ছা, তাহলে এটা হয়েছিল কোথায় হয়েছিল? হ্যাঁ, গোকুল দাস তেজপাল না কি বললে? তাহলে কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? যাই হোক, দিল্লিতে হয়েছিল। এই হিসেবে আছে, দিল্লিতে হয় গণপরিষদের প্রথম যে অধিবেশন, তাই তো? আর এখানে সভাপতি করেছিল কে? সচ্চিদানন্দ সিনহা। কিন্তু অ্যাকচুয়ালি গণপরিষদের সভাপতি বললে কাকে জানি আমরা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলে অ্যাডভাইজার কে ছিল গণপরিষদের, মানে সাংবিধানিক উপদেষ্টা? BN রাও বা বেঙ্গল নার্সিং রাও। পয়েন্ট টু বি নোটেড। সচ্চিদানন্দ সিনহাকে কেন করা হয়েছিল? কারণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বাবু বিহারে ছিলেন, কারণ তার বাড়ি ওখানে, বিহারে ছিলেন, কারণ কি অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সচ্চিদানন্দ সিনহাকে কেন করা হয়েছিল? কোন দেশের রুলস অনুযায়ী? ফ্রান্স। বলেছিলাম, মনে নেই? ভুলে গেছো পুরনো স্টুডেন্ট যারা? ফ্রান্স দেশের রুলসকে আমরা ধার করে নিয়ে দেখলাম যে যারা বয়োজ্যেষ্ঠ থাকবে, অনুপস্থিত যদি থাকে কোনো সভাপতি, তার ভিতরে যে বয়োজ্যেষ্ঠ থাকবে তাকে নেওয়া হবে। আর সেই সময় সচ্চিদানন্দ সিনহার বয়স হলো 82, তার জন্য তিনি কিন্তু অস্থায়ী সভাপতি হিসেবে 9 ডিসেম্বর 1946 গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করে। আর সেকেন্ড, 11, থার্ড হচ্ছে 13 ডিসেম্বর। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আর গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, চলো এবার এখানে বলছে কি, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে? ভেরি ভেরি গুড কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা হয়ে যাবে অপশন নাম্বার বি।
110 নম্বর ধারাতে কিন্তু অর্থবিল আছে। কোনো অর্থবিল কিনা সেটা যাচাই করবে কে? স্পিকার। স্পিকার রাষ্ট্রপতি। কি হবে? আগের দিন করালাম। হ্যাঁ, স্পিকার। স্পিকার হবে, ওটা স্পিকার হবে, কোনো কিন্তু ফাইনাল রাইটটা দেবে রাষ্ট্রপতি। একদম কোনো অর্থবিল কিনা সেটার রায় দেবে হচ্ছে স্পিকার। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। অর্থবিল কিনা সেটা রায় দেবে স্পিকার, কিন্তু অর্থবিলের চূড়ান্ত নির্দেশ দেবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, আর দেখো 112 নম্বর ধারাতে কিসের কথা বলা আছে? বাজেট। বাজেট সম্পর্কিত বিষয়। 20 নম্বর ধারা কি বলছে? সংবিধানের যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট। কত নম্বর ধারাতে? ধারা তো না, এটা তপশিলে। কত নম্বর তপশিলে আছে? 108। 108 তপশিলে। না না, ওটা 108 ইয়ার উপর আর্টিকেলটা বলি। তাহলে দেখো সংবিধানের যুগ্ম তালিকায় কোন ধারা বলছে? দেখো সংবিধানের 7ম তপশিলে যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকার একটা কি বলা হচ্ছে? স্টেট, তাই তো, রাজ্য তালিকা। এখানে বলছে সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। কার সব থেকে বেশি প্রাধান্যটা দেওয়া হয়েছে এখানে? কি হবে? কি হবে? এটা তো উভয়ই হবে। দাদা সেন্ট্রালের বেশি আছে, কেন্দ্রীয় সরকার। ভেরি গুড। ইউনিয়ন লিস্ট বেশি আছে, ইউনিয়ন লিস্ট। যখন ঠিক আছে, যখন দেখা যাচ্ছে কোনো একটা তালিকা বা কোনো একটা বিষয় নিয়ে বিবাদ জড়িয়ে গেছে স্টেট এবং কেন্দ্রের, তখন কিন্তু নিয়ম বলছে যে এই দুটোর কথার মধ্যে কারটাকে ভ্যালু দেবো, সেটা হবে সেন্ট্রালটাকে ভ্যালু দেবো। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল হবে অ্যান্সার। নেক্সট, প্লাস্টিক মানি কাকে বলা হয়? সবাই জানো, ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড। কারণ ক্রেডিট কার্ডের টাকা তুমি ইউজ করতে পারবে, পরে ঠিক করে শোধ করে দিতে পারবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রেডিট কার্ড ইজ দ্য প্লাস্টিক মানি। ওয়েলথ অফ নেশন, ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষা অনেকবার আসে। যাকে আবার কি বলা হয়? অর্থনীতির জনক। কি বলা হয়? অর্থনীতির জনক হিসেবেও আমরা চিনি। তিনি কে? ওয়েলথ অফ নেশন মানে হচ্ছে অ্যাডাম স্মিথ। নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের প্রথম বাণিজ্য শুরু হয়েছিল? মনে আছে প্রথম এসেছিল বাণিজ্য সূত্রে কে? কে এসেছিল? 1498 সালে ভাস্কো দা গামা। তাহলে সেইখান থেকেই শুরু হয়েছে। কে এসেছিল তাহলে? পর্তুগাল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কার উপর ভিত্তি করে ভারতে মুদ্রাস্ফীতির হার নির্ভর করা হয়? দেখো এখান থেকে একটা কোশ্চেন আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ভেরি গুড। এগুলো কিন্তু ডব্লিউবিসিএস এর কোশ্চেন, পিএসসির কোশ্চেন। ঠিক আছে, দেখো মুদ্রাস্ফীতি থেকে আর একটা কোশ্চেন আসে যে মুদ্রাস্ফীতি যখন হয় তখন কারা লাভবান হয়? তখন কারা? ঋণ গ্রহীতা। কেন বলো তো? মুদ্রাস্ফীতি মানে কি? তখন কিন্তু দাম কি হয়? বেড়ে যায় না কমে যায়? কমে যায়, প্রচুর টাকা চলে আসে মার্কেটে প্রচুর টাকা চলে আসে, সারপ্লাস হয়ে যায়, তাহলে দামটা বেড়ে যাবে রে বাবা। ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম কি? সব থেকে পুরনো নাম কি? ডুরান্ড। আর এই ডুরান্ড কাপটা বা ডুরান্ড টুর্নামেন্টটা ফুটবলের সঙ্গে যুক্ত আমরা জানি। আর এই ডুরান্ড কাপটা কিন্তু মূলত তৈরি করা হয়েছিল কত সালে যেন? 1800, কে বলতে পারবে? কে বলতে পারবে? 1888। ভেরি গুড। দেখো এই 1888টা কিন্তু যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু একমাত্র তারা কারা খেলতো? ব্রিটিশের সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয়রা ছিল তারা খেলতো। ঠিক আছে, আর 1940 সাল, দেখতে পাচ্ছ অনেকটা পথ। 1940 সালের পরে গিয়ে কিন্তু প্রথম নেওয়া হলো যে ইস্ট বেঙ্গল মোহনবাগান হলো না, এরপরে কিন্তু খেলতে পারছে যারা বেসামরিক, মানে সামরিকের বাইরেও তখন খেলতে পারছে। এটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করো, কোশ্চেন যেহেতু এদিক ওদিক হচ্ছে এখন। আর প্রথম যে খেলাটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সিমলাতে হয়েছিল। ঠিক আছে ভাই, এই ডুরান্ড কাপ প্রথম কোথায় হয়েছিল? সিমলাতে হয়েছিল। আর ডুরান্ড কাপ বর্তমানে এটি থার্ড প্রাচীন, বর্তমানে কি মানে হয়ে আসছে, বিশ্বের 3য় প্রাচীন টুর্নামেন্ট হিসেবে পরিচিত। আর এশিয়া বা ভারতের প্রাচীন এটা। ক্লিয়ার? ব্যাস, ডুরান্ড কাপ নিয়ে আর মাথা ব্যথা নেই। এবছর ডুরান্ড কাপ কারা জিতলো? কোশ্চেন থাকে তোমাদের কাছে। কি হলো?
নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট জিতলো। নেক্সট, জুলেরিমে ট্রফি, যদিও বা এই ট্রফিটা বর্তমানে নেই বলতে গেলেই চলে, নেই। এই জুলেরিমে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু ফুটবল। অনেকে বলে এই জুলেরিমে ট্রফিটা কি বর্তমান ফিফা ট্রফির আগের ট্রফি। আগের নাম আছে জুলেরিমে। একদম, এই জুলেরিমে, একদম তাই। নেক্সট, কোন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টসটি গ্রাস কোর্ট? তো এটাও তোমাদের একবার আমি আলোচনা করেছিলাম ভাই, কোনটা কোন কোর্ট। দেখো, উইম্বলডন ওপেন, যেটা হচ্ছে সর্বপ্রাচীন। এটা কাদা আছে, ক্লে। না রে বাবা, এটাই তো অ্যান্সার। দাদা একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে সর্বপ্রাচীন, ঠিক আছে, প্রথম, এটা হচ্ছে প্রথম টুর্নামেন্ট। আচ্ছা, অস্ট্রেলিয়ান ওপেন, যেটা অস্ট্রেলিয়ান ওপেনটা কি হার্ড কোর্ট। হার্ড কোর্ট মানে কি? হার্ড কোর্ট মানে হচ্ছে কংক্রিট, কংক্রিটের উপরে খেলা, ঠিক আছে। কংক্রিট কোর্ট। আবার দেখো, ইউএস ওপেনও কিন্তু হার্ড কোর্ট, আর ফরাসি হচ্ছে ক্লে কোর্ট। আর ফরাসি ক্লে, ক্লে মানে মাটির উপরে খেলা হয়, যেটা ক্লিয়ার। হ্যাঁ, 200 মাঠের উপরে খেলা। এই ওপেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, আর এই সর্বপ্রাচীন এটাও আসে। আর এই অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন, ফরাসি ওপেন, ইউএস ওপেন, এই তিনটেতে যারা যারা জিতেছে, মহিলা এবং পুরুষ, প্রত্যেকটা মুখস্থ রাখবে। আবার কি বলি শোনো, তাদের বাড়ি, এবার কিন্তু যে সিনার বাবুটা পরীক্ষা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তোমাদের। জানিক সিনারের বাড়ি কোথায়, ঠিক আছে, কার্লোস আছে, এই জানিক সিনারটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা মানে প্রবল, যাকে বলে। এখান থেকে একটা কোশ্চেন পাবেই পাবে, এর বাড়ি কোথায়, কি বলতে বললাম, যে কে কোনটাতে জিতেছে, আর যে ইম্পর্ট্যান্ট খেলোয়াড়গুলো, বিশেষ করে পরিচিত নামগুলো, ফাইনালে যারা উঠেছে, হ্যাঁ, তাদের নামগুলো ভাই জেনে রেখো, পরীক্ষা আসে। আর কোথায় বাড়ি তাদের। নিম্নলিখিত কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয়ে থাকে? অপশন দেখো, দাদা সাহেব ফালকে কিছু দেওয়া হয়, আমাদের ভারতের সবথেকে একটা চলচ্চিত্র জগৎ দেওয়া হয়। চলো, মেঘদূত বয় যাচ্ছে, মেঘদূতম মানে কি হবে? সাহিত্যে দিতে হবে। আচ্ছা, এখানে দেখো, চামেলি দেবী জৈন পুরস্কার, এটা কি আনসার হবে? চামেলি দেবী জৈন পুরস্কার, এটা কিন্তু দেওয়া হয়। এটা মাথায় রাখবে, এই যে স্বাধীনতার প্রাককালে এই চামেলি দেবী কি করতো? সাংবাদিকতা করতো। আর এনাকে কিন্তু কি করা হয়েছিল? গ্রেপ্তার করেছিল ব্রিটিশরা। ইনি একজন স্বাধীনতা সংগ্রাম, মানে স্বাধীনতা সংগ্রামী বলতে পারো। তো ইনি হচ্ছে চামেলি দেবী ছিলেন, আর তার নাম অনুসারে, আর ইনিই প্রথম কি জৈন ধর্ম থেকে ইনিই প্রথম ব্যক্তি যিনি কিন্তু স্বাধীনতার জন্য লড়ছিলেন কি সাংবাদিকতা নিয়ে। তার জন্য গ্রেপ্তারও হয়েছিলেন, প্রথম যিনি কি গ্রেপ্তার হয়েছিল। দেখো, কোন দেশে প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়ে থাকে? এই রমন ম্যাগসেসে পুরস্কারের আর একটা নাম আছে, কি নাম বলো তো? উপনাম হিসেবে জানি আমরা এশিয়ান নোবেল। দাদা এশিয়ান নোবেল। ভেরি গুড, ভেরি গুড। একে আমরা এশিয়ান নোবেল হিসেবেও চিনি থাকি। এই রমন ম্যাগসেসে পুরস্কার যার নাম অনুসারে দেওয়া, যিনি রাষ্ট্রপতি ছিলেন, থার্ড রাষ্ট্রপতি সম্ভবত, ইনি কোথাকার ছিলেন? ফিলিপাইন বা ফিলিপিন্সে, ঠিক আছে। 57 সালে দেওয়া, 57 সালে দেওয়া। আচ্ছা, 57 সালে দেওয়া হয়, ভেরি গুড। কিন্তু এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোনটা? রমন ম্যাগসেসে অনেক কিছু আছে, সাংবাদিকতা। সাংবাদিকতা আছে, শুধুমাত্র একটা উপরে দেওয়া না, অনেকগুলো আছে রমন ম্যাগসেসে পুরস্কার। মেইনলি সাংবাদিকতা, ঠিক মূলটা আছে। হচ্ছে সাংবাদিকতা, তার সাথে সাংবাদিকতা সাহিত্যেও বলেছে। অনেক কিছু আছে। বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার যেটা ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়, কি যে এটা তো পারা উচিত। সাহিত্যের জন্য। এটা সাহিত্য, এখানে সাহিত্য মানে এখানে সেরা উপন্যাস হিসেবে নেব, যেহেতু এখানে সাহিত্য নেই, তাহলে সাহিত্য হবে। অ্যাকচুয়ালি হচ্ছে ইংলিশ, এটা ইংরেজির জন্য তো হয়। ইংলিশ লিটারেচারি, তাও মাথায় রাখবে, ইংলিশ লিটারেচারি, এটা ইংলিশ লিটারেচারি থেকে দেওয়া হয় তাকে, ঠিক আছে। নেক্সট দেখে নেবো। যেমন ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের জন্য, কিন্তু এটা হিন্দি সাহিত্যের জন্য দেওয়া হয়। ব্যাস ব্যাস, চলো নেক্সট। সম্প্রতি ব্রিক্সের দশম, দেখো বেশি কথা বলবো যখন লং হয়ে যেতে পারে। চলো, সম্প্রতি ব্রিক্সের দশম সহযোগী দেশ কোনটি? এটা পড়িয়েছিলাম, বলো কোনটা হবে দশম সহযোগী? নাকি মঙ্গোলিয়া। কি হবে? মঙ্গোলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কাকে সেরা পুরুষ হকি খেলোয়াড় পুরস্কার দেয়া হয়েছে? সেরা পুরুষ হকি, একদম খুব জনপ্রিয় একটা নাম,
হরমনপ্রীত সিং, আর একটা আছে হরমনপ্রীত কাউর, এটা কিন্তু মহিলা ক্রিকেটার, সেটা আবার নেক্সট দেখে নেব। ক্রিকেটার ফিমেল। চন্দ্রযান মিশন 5 কার সহযোগিতায় চালু করা হবে? অপশন সি জাপান। ঠিক আছে, চাঁদ প্রদক্ষিণ করবে ভারী রোবর দিয়ে, রোভার দিয়ে। এবার ভারত এবং কোন দেশের মধ্যে চতুর্থ দ্বিপাক্ষিক অনুশীলন বঙ্গোসাগর? কালকেই মনে হয় বলছিলাম এই বিষয়টা। বাংলাদেশ। এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি বাংলাদেশ। ভেরি গুড। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত যা ইউনেস্কোর সম্ভাব্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছে? ছত্তিশগড়। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক অবশ্যই ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, মাথায় রাখবে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি এশিয়ার সেরা বিমানবন্দর হয়ে উঠেছে? কি হবে? তোমায় কুলু দিই? কুলু দিচ্ছি, কুলু দিলে তো পারা উচিত। দিল্লিতে অবস্থিত, বলো এবার। ভেরি গুড, ভেরি গুড। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? গোয়া রে বাবা, গোয়া। স্বামী বিবেকানন্দ কোথায় আছে? ছত্তিশগড়। ছত্তিশগড়। বরদলি কোথায় আছে? আসাম। মাথায় রেখো, আন্তর্জাতিক গুলো পরীক্ষায় আসে। মুম্বাইয়ে কি আছে? আচ্ছা, এই আন্তর্জাতিক বিমানবন্দর যখন বলে, মুম্বাইয়ে কি আছে? ইম্পর্টেন্ট করে বলছি। হ্যাঁ, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের কলকাতাটার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস, তাই তো? আন্তর্জাতিক বিমানবন্দর। আর এক পরীক্ষা আছে একটা হায়দ্রাবাদে, মানে PYQ, এটা কি বলো? কি হবে? লাল বাহাদুর শাস্ত্রী। এটাই সব থেকে বড় দাদা। রাজীব গান্ধী। ওটা পরীক্ষা আসছিল। নিম্নলিখিত কোন দেশে G7 বিদেশ মন্ত্রীদের বৈঠক 2025 অনুষ্ঠিত হয়েছিল? কতবার করিয়েছি? কানাডা। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেরোরিজম, এটা কি? টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম 2025-এ ভারতের স্থান কত রয়েছে? 14। আর প্রথম কে থাকতে পারে দেখি, তোমাদের কি অনুমান? পাকিস্তান। যা, সবাই জানে। আফগানিস্তান। দেখো, প্রথম কিন্তু আফগানিস্তান, যদি বা আফগানিস্তানও প্রথম এখনো পর্যন্ত। হ্যাঁ, নিম্নলিখিতের মধ্যে কে পিটজার পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন? ইউ জিয়াকুন। এটাও কতবার করানো নোটে আছে, লি জিয়াকুন। কোথায় বাড়ি? সি ড্রাগন। সি ড্রাগন। জাপান নাকি? জাপান। জাপান, ঠিক বলেছো। সি ড্রাগন বলছে 2025 নামে সামরিক মহড়ে সম্প্রতি কোন দেশের সঙ্গে? কি আনসার হবে? সি ড্রাগন কি হয়ে যাবে? চীন বললে কি ভাই? পড়াশোনা একটু করো, সামরিক পরীক্ষায় প্রশ্ন আসে। আমেরিকা। সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কে জিতলো? ভারত। পরীক্ষার সম্ভাবনা প্রবল। মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত যা ভারতের 58তম টাইগার রিজার্ভ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। আগের দিন সব করিয়েছি এগুলো, মনে আছে? ন্যাশনাল পার্ক যখন করাচ্ছিলাম। মার্ক কার্নিকে, এটাও খুব ইম্পর্টেন্ট, করিয়েছি তোমাদের। কানাডা। যদি বলে আগে কে ছিল? জাস্টিন ট্রুডো। ভেরি গুড। সম্প্রতি প্রকাশিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, দিয়াশালাই কি? দিয়াশালাই নামক বইটি কার আত্মজীবনী? ভেরি ভেরি গুড কোশ্চেন। কৈলাস সত্যার্থী। ভেরি গুড ভাই। এটা কত সালে? 2014 সালে ইনি শান্তিতে নোবেল পুরস্কার পায়। আর একজন পেয়েছিল এর সঙ্গে কি?
মালালা মালালা ইউসুফজাই। এনার লেখা দুটো গ্রন্থ পরীক্ষায় আসতে পারে। মালালা ইউসুফজাই কি আই অ্যাম মালালা, এটা কি? আর একটা হচ্ছে মনে হচ্ছে না কেমন। মনে করো বসে বসে। তাহলে তোমাদের গলত দেখাচ্ছি আমি শুধু, যে কি পাচ্ছ না। নেক্সট দেখো, সম্প্রতি অনুষ্ঠিত রঞ্জি ট্রফি 2025 শিরোপা করা আছে তোমাদের অলরেডি, কি হবে? বিদর্ভ অপশন এ বিদর্ভ, ভুলে গেছে এরা, আবার হচ্ছে মহারাষ্ট্র। 97তম অস্কার পুরস্কারে আগের নাম এখনকার নাম মহারাষ্ট্র। কি বললে আর আগে বলো? বিদর্ভকে না মহারাষ্ট্র বলা যায় না? তাহলে মহারাষ্ট্র। না আলাদা আলাদা তো, দুটো টিম আলাদা। রঞ্জি ট্রফিতে বিদর্ভ বলে নেই, বিদর্ভ বলে নেই? রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্র বলে নেই। বিদর্ভ থাকে না? বিদর্ভের আরেক নাম তো মহারাষ্ট্র। হ্যাঁ, বিদর্ভ বা মহারাষ্ট্র। নাও ক্লিয়ার হলো এবার? চলো, 97তম অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার কে ছিলেন? মানে কি, মানে কে জিতেছেন? এটা হবে অ্যানোরা। অ্যানোরা, অ্যানোরা। কেউ বলছে আনোরা, কেউ বলছে অ্যানোরা, যাই বলো বলো তুমি। শরৎ কমলা, কালকেই মানে বলছিলাম এটা, না? বলো। অনেকবার পরীক্ষা এসছে এটা, অনেকবার পরীক্ষা এসছে, অনেকবার। এর সাথে আরেকটা কোশ্চেন আছে, হচ্ছে মনিকা বাত্রা। মনিকা বাত্রা, আমাদের এসআই একটা এসেছিল মনে আছে, হুগলি বাড়ি, মহুয়া দাস। কি নাম বলছি দাদা? এটা মানে আমাদের এসআই না, কনস্টেবলে এসেছিল মনে হয়, মহুয়া দাস। ওটাই, হ্যাঁ এই কোশ্চেন গায় মোহাম্মদ দাস কোনটা আছে? চলো, সম্প্রতি অনুষ্ঠিত তৃতীয় আইসিসি বিশ্ব টেস্টে কে জিতেছিল? দক্ষিণ আফ্রিকা টেস্ট জিতেছিল, ভেরি গুড। যা কোরকোদগ্রামের মাধ্যমে জনন করে কোনটি? কোরকোদগ্রাম কার দেখা যাবে? ইস্ট হবে, ইস্ট। পেঁয়াজ না রে বাবা, জনন বলেছে, এটা বুঝতে হবে। নিচের কোন জোড়াটি সঠিক নয়? দেখো, জারক অ্যাসিড যেটা গারো সালফিউরিক, এটা সঠিক। জৈব অ্যাসিড টার্টারিক, এটাও সঠিক। অজারক অ্যাসিড লঘু সালফিউরিক, এটাও সঠিক। অ্যান্সার তাহলে সবকটাই সঠিক। প্রশ্ন বলেছে কোন সঠিক নয়, তাহলে সবটাই সঠিক। হ্যাঁ, ওটা সবকটা সঠিক। প্রশ্ন বলেছে জেনেটিক শব্দটি, হ্যাঁ প্রশ্ন ভাষা বুলাস, ঠিক আছে। জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ম্যান্ডেল। হ্যাঁ গাদা, জেনেটিক্স দেও বাড়ি। ম্যান্ডেল কি? বংশগতির জনক কে? কি এটা কি হবে জানি? আরে ম্যান্ডেলের 10 ম্যান্ডেলই তো বংশ। ম্যান্ডেলের 10% সূত্র। আর ল্যামার্ক কে? জৈব বিবর্তনের জনক তো ল্যামার্ক না? আচ্ছা, ডারউইন কে? লিন্ডেম্যানের 10% নিয়ম। চার্লস একদম, এটা মেন্ডেলিভের, ঠিক বলেছো, মেন্ডেলিভের 10%। নিউল্যান্ড। বংশগতির জনক কে? গেগার জন ম্যান্ডেল হবে, গেগার জন। একদম, বংশগতির জনক হচ্ছে ম্যান্ডেল। তাইতো বললাম। প্রধান তো যেটা বললে ওটা লিন্ডেম্যান। বাবা এত, এই মাইক্রোফোন অফ করো। কে ভাই তুমি মাইক্রোফোন অফ করো। আবার মাইক্রোফোন অফ করতে বলছি তোমার ভাই, বোঝো না বাংলা কথা? এ কে এটা? কে গো ওটা? মেবি মৌসুমী ওখানে দেখাচ্ছিল। দেখো ভাই, ম্যান্ডেল হচ্ছে বংশগতির জনক, ঠিক আছে? মনে ওয়াটসন আর ক্রিক মনে আছে? তাহলে ওয়াটসন বা বেটসন, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন হবে এটা। এই ওয়াটসন আর বেটসন কি এক নাকি? ওয়াটসন ও ক্রিক, ডিএনএ মনে আছে? ওটা হচ্ছে ডিএনএ, ওখান থেকে মাথায় রাখবে। আচ্ছা, বেটসন, ঠিক আছে, এটা হবে কি বেটসন, ওয়াটসন না, এটা বেটসন, কিন্তু ওটা জেনেটিক্স শব্দটি। আর যদি বলা ডিএনএ, তখন ওয়াটসন আর ক্রিক, সেটাই বললাম। ডিএনএ ওয়াটসন আর ক্রিক, আর ওইভাবে মনে রাখো এটা বেটসন, সেই জন্যই বলছি। চলো, আর জেনেটিক্স কোড মনে আছে তো? জেনেটিক কোড বললে পুরানা। ঠিক আছে।
সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল পান কে? যদিও বা এখানে অপশানে এখন চেঞ্জেস আছে, এটা অপশান ভুল আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? অমর্ত্য সেন। দেখো এইখানে তখন ছিল অমর্ত্য সেন, কারণ অমর্ত্য সেনের বয়স হচ্ছে 52 বছর। দাদা এখন তো বিনোদ দামোদর হবে। না না রে বাবা, বিনায়ক দামোদর থেকে ছোট একজন আছে। বিনায়ক দামোদর কি করে এখানে বলছে সবচেয়ে কম বয়সে? বিনায়ক দামোদর আরো বয়স আছে, 46 বছরে পেয়েছিল একজন 2019 সালে। কে পেয়েছিল তাহলে 2019-এ? কে পেয়েছিল? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এস্থার ডাফলো। কেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কত সালে 19 হয় না? হ্যাঁ, ইনিও পেয়েছিল। এস্থার ডাফলো ইজ দ্য রাইট অ্যান্সার। 2019 সালে তো একজন পেয়েছিল অর্থনীতি। এস্থার ডাফলো, তাহলে 1919 বা 20 যা একটা হবে, তো এস্থার ডাফলো দেখে নিও। তো এস্থার ডাফলো কিন্তু তিনি 46-এ পেয়েছিল। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু 19 একজনই পেয়েছিল, সেটা হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাহলে একটু চেক আউট করতে হবে আবার। যাই হোক, শুক্রাশয় থেকে নিঃসৃত হয় কি? টেস্টোস্টেরন। একদম। এই গোনাডোট্রপিক হরমোন, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, এগুলো কিন্তু সব মেয়েদের যে আছে স্ট্রোজেন আর প্রোজেস্টেরনকে উদ্দীপিত করা হরমোন, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 50 আর 5-এ 55টি কোশ্চেনের সলিউশন। প্রায় 55টি না, মানে 52টা না 53 টোটাল হবে। অনেক কিছুই শেখার আছে, অনেক কিছু তোমাদের ঘাটতি আছে, আশা করি বুঝতে পারছো।